আমন্ত্রণ চ্যানেল 24-এর রাত 10টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডের শিরোনামগুলো। আপনাদের সাথে থাকছি আমরা দুজন, আমি শানাত শারিয়ার, আমি মামুন উর রশিদ। ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরালের পর নৈতিক স্খলন প্রমাণ হওয়াতে সাতক্ষীরার সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়। বিশেষজ্ঞরা বলছেন, এ ঘটনায় প্রশ্নের মুখে গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ। সাতক্ষীরা 4 আসনের জামায়াতে ইসলামী সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়লে দেশ জুড়ে ব্যাপক সমালোচনা ও তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। যদিও এ নিয়ে গাজী নজরুল ইসলাম নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ব্যাখ্যা দেন। সাথে থাকা নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী দাবি করেন। প্রথম স্ত্রী ও দ্বিতীয় স্ত্রীর পক্ষ থেকেও আসে ভিডিও বার্তা, যা ঘিরে বাড়তে থাকে বিতর্ক, আরও তীব্র হয় সমালোচনা। এর থেকে বিরত না থাকলে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব। নজরুল ইসলামের বিরুদ্ধে তাৎক্ষণিক তদন্তের সিদ্ধান্ত জানিয়ে বিবৃতি দেয় জামায়াত ইসলামী। অবশেষে সমালোচনার মুখে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি সভায় গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানান, নৈতিকতা ও ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে কোনো আপোষ করবে না জামায়াত। সাংগঠনিক গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। এরা প্রতীয়মান হয় দলের ব্যক্তি নয়। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, দল থেকে বহিষ্কারের পর তার সংসদ সদস্য পদ থাকবে কিনা। নির্বাচন বিশ্লেষক ও আইনজীবীরা জানান, দলীয়ভাবে স্পিকারের কাছে সংসদ সদস্য পদ শূন্যের আবেদন করতে পারে জামাত। ওই দলই তাকে বহিষ্কার করছে, দলের কোথাও সে নেই। তার মানে এই পদটা তখন স্পিকার মহোদয়ের কাছে দল জানালে ওটা শূন্য ঘোষণা করবে। জাতীয় সংসদের স্পিকার তার এই বহিষ্কারাদেশের বিষয়টি আমলে নিয়ে তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য নির্বাচন কমিশনে রেফার করবে। এটি নির্বাচন কমিশনের কাছে যখন রেফার করা হবে, ওরাই সিদ্ধান্ত নেবে। নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার জানান, জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের চিঠি পেলে আইন দেখে ব্যবস্থা নেওয়া হবে। এখনো আমার দৃষ্টি গোচরে আছে, তো আইনটা দেখে বলতে আছে। দলীয় শাস্তির পর সাংবিধানিক বাস্তবতা কি হবে তা নির্ভর করছে জামায়াত ইসলামী কি চায় তার উপর। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। এদিকে গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে নিজ জেলা সাতক্ষীরায় বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। বাগেরহাটের মোংলায় তার কুশপুত্তলিকা পড়িয়েছে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় নজরুল ইসলামের শাস্তির দাবি জানান তারা। এছাড়া গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা করেছেন তার সাবেক গাড়ি চালক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েক মিনিটের ভিডিও ঘিরে কদিন আলোচনায় সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য জামায়াতের গাজী নজরুল ইসলাম। এরপর ফেসবুকে নারীকে দ্বিতীয় স্ত্রী দাবি করে নিজের পক্ষে যুক্তির পরপরই সমালোচনায় যেন ঘি ঢেলে দেওয়ার মতো ঘটনা ঘটে। এই ঘটনা পরিণত হয় সাতক্ষীরার মূল আলোচনার বিষয়। জেলার শ্যামনগর বাজারে এমপির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়। একই সাথে আইনি পদক্ষেপের দাবি জানান স্থানীয়রা। মগবাজারের মতন হোটেলে যিনি অনৈতিক কাজে ধরা খায়, আমরা সেই প্রতিনিধিকে শ্যামনগরবাসীর পক্ষ থেকে অবঞ্চিত ঘোষণা করলাম। গাজী নজরুল ইসলাম আমাদের পুরো শ্যামনগরবাসীকে কলঙ্কিত করেছে দেশবাসী এবং সারা বিশ্বের কাছে। এই ধর্ষকের শ্যামনগরে আর জায়গায় দিতে চাই না। আমরা এই ধর্ষকের পদত্যাগ চাই এবং প্রধানমন্ত্রীর কাছে আমরা এই দাবি জানাই। একই দাবিতে বাগেরহাটের মোংলায় বিক্ষোভ করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পোড়ানো হয় কুশপুত্তলিকা। এমন পরিস্থিতিতে বুধবার দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি সভায় গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। রাজধানীর ফিলিং স্টেশনে দেখা দিয়েছে সিএনজি গ্যাসের তীব্র সংকট। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেও মেলেনি চাহিদা মতো গ্যাস। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী জানিয়েছেন, দুর্ঘটনায় একটি এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়াতে সরবরাহ কমেছে। দুদিনের মধ্যে সংকট সমাধানের আশা করেন মন্ত্রী। মাইলের পর মাইল গাড়ির দীর্ঘ সারি,
ফিলিং স্টেশনগুলোতে সিএনজি গ্যাস সংগ্রহে দিনভর এমন অপেক্ষা। সপ্তাহখানেক ধরেই ফিলিং স্টেশনগুলোতে সিএনজি সরবরাহের সংকট চলছে, যা তীব্র হয়েছে বুধবার। দীর্ঘ 7 থেকে 8 ঘন্টা লাইনে দাঁড়িয়েও গ্যাস পাননি চালকরা। বিগত 2 সপ্তাহ যাবৎ আমাদের এই সমস্যা, আজকে একেবারেই বন্ধ। মোয়াখালীতে যতগুলো পাম্প আছে সবগুলোই বন্ধ। আজকে 1টা পর্যন্ত দেওয়া হয়েছে, এরপরে বন্ধ। এবার লাইনে টোটালে গ্যাস নাই। রাজধানীর প্রায় সব ফিলিং স্টেশনের চিত্র একই রকম। একাধিক স্টেশনে ঘুরেও গ্যাস না পেয়ে হতাশ তারা। 6:30 আসছি গ্যাস নিতে, এখনো এখানে আসি অপেক্ষায়, কখন পাবো ঠিক নাই। 8 ঘন্টা যাবত এখন আমি পাম্পের কাছেও আসতে পারি না, গ্যাস নাই লাইনে, কখন পাবো জানি না। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বলছেন, দুর্ঘটনায় একটি এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যাহত হচ্ছে গ্যাসের স্বাভাবিক সরবরাহ। শীঘ্রই এই সংকট কেটে যাবে বলে আশা তার। মাত্র 2টো এফএসআরও কাজ করে, গতকালকে একটা এফএসআর আগুন লেগে গেছে। লাকিলি আমার এলএনজির জাহাজ ভিড়তে যে সরে গেছে, নাহলে তো বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। এখন আজকে এলএনজি আমরা দিতে পারিনি, আমার প্রেশার ফল করে গেছে গ্যাসের। দৈনিক গ্যাসের চাহিদা অনুপাতে সরবরাহ বাড়াতে সরকার কাজ করছে বলেও জানান মন্ত্রী। শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা। প্রায় 10,000 কোটি টাকা ব্যয় বাড়িয়ে অনুমোদন পেল সংশোধিত ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প। একই সাথে মেয়াদ বেড়েছে আরও 5 বছর। একনেক সভায় 14,041 কোটি টাকার 8টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এ সময় প্রকল্পের দীর্ঘসূত্রতা ও ব্যয় বৃদ্ধির কারণ খুঁজতে তদন্তের নির্দেশ দেন একনেক সভাপতি ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর যানজট এড়িয়ে বিমানবন্দর থেকে সাভার ইপিজেড পর্যন্ত স্বস্তি যোগাতে 2017 সালে শুরু হয় ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প। 5 বছরে কাজ শেষ হওয়ার কথা থাকলেও পেরিয়ে গেছে 9 বছর। প্রকল্প পরিণত হয়েছে সেতুহস্তিতে। সেতুহস্তি থেকে মুক্তির পথ এ সরকার আবার খুঁজে পেল প্রকল্পের মেয়াদ ও অর্থ বৃদ্ধির মাধ্যমে। পরিকল্পনা অনুযায়ী কাজের তো পরিবর্তন হয়েছেই, সাথে সময়ও বাড়ছে আরও 5 বছর। অর্থাৎ এই অঞ্চলের মানুষের পোহাতে হবে উন্নয়নের বিড়ম্বনা। আর ব্যয় বেড়েছে প্রায় 10,000 কোটি টাকা। অথচ সভায় প্রকল্পের দীর্ঘসূত্রিতা কমানো আর বাস্তবায়নের যৌক্তিক সময় নির্ধারণের বিষয়ে নির্দেশনা আসে খোদ প্রধানমন্ত্রীর কাছ থেকে। ডলার রেট পরিবর্তনের কারণেই আবার কতগুলো ভ্যাট ট্যাক্স সহ বেশ কিছু পরিবর্তনের জায়গা আছে। আর 5টা ক্ষেত্রে এখানে নতুন একটা অঙ্গ সংযোজন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে আবারও নির্দেশনা দিয়েছেন যে প্রকল্প বাস্তবায়নের এই বিষয়টিকে কত যৌক্তিক করা যায় সময়ের দিক থেকে। এদিকে অতিবৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগ কিংবা দীর্ঘদিনের রক্ষণাবেক্ষণের অভাবে গ্রামীণ এলাকার যোগাযোগ কাঠামো পড়ে ক্ষতির মুখে। ভেঙে পড়ে সরবরাহ ব্যবস্থা, ক্ষতির মুখে পড়ে সার্বিক অর্থনীতি। এমন পরিস্থিতি থেকে উত্তরণে এবার 2,000 কোটি টাকা ব্যয়ে পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্প হাতে নিয়েছে সরকার। সম্পূর্ণ সরকারি অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করবে স্থানীয় সরকার বিভাগের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি। বাস্তবায়নের সময় ধরা হয়েছে 3 বছর। পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্প, এটি একটি নতুন প্রকল্প ব্যবস্থা। এগুলো স্থানীয় সরকার বিভাগ এই প্রকল্পগুলো বাস্তবায়ন করবে। চলতি অর্থ বছরের প্রথম এবং বর্তমান সরকারের 6ষ্ঠ জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটি একনেক সভায় মোট 8টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে 14,041 কোটি 21 লাখ টাকা। দিলওয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা। বস্ত্রশিল্পের সমস্যা পর্যালোচনা ও সমাধানে উচ্চ পর্যায়ের কমিটি করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আশ্বাস দিলেন এই খাতের উন্নয়নে সরকারি সহযোগিতা দেয়ার। সচিবালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন নেতারা। আলোচনা করেন বস্ত্রশিল্পের বর্তমান পরিস্থিতি ও রপ্তানির সম্ভাবনা নিয়ে। খাতটির টেকসই উন্নয়নে সরকারের সহযোগিতাও চান তারা। আন্তর্জাতিক বাজারে সক্ষমতা বাড়াতে নীতিগত সহায়তা কামনা করেন সরকার প্রধানের কাছে। আধুনিক প্রযুক্তির যুগেও দেশের রেল গেটগুলো চলছে ব্রিটিশ আমলের পদ্ধতিতে, যেখানে শুধু গেটম্যানের হাতের উপর নির্ভর 3,000-এর বেশি রেল ক্রসিং। ফলে হর হামেশাই ঘটছে দুর্ঘটনা।
এ পরিস্থিতি বদলাতে অটোমেশন চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। 6 মাসের মধ্যে চালু হতে পারে পরীক্ষামূলকভাবে। আদ্দিন সজীবের রিপোর্ট। ক্যামেরাতে ছিলেন মমিনুল ইসলাম মমিন ও রিপু আহমেদ। রেলের নষ্ট সিগন্যাল বাতিতে এখন পাখির বাসা। সংকেত ছাড়াই চলছে ট্রেন, ভরসা শুধু গেটম্যানের হাতের ইশারা। এমন ঝুঁকিপূর্ণ চিত্র বেশিরভাগ রেল গেটে। রাজধানীর এফডিসির লেভেল ক্রসিংয়ে যে রেল লাইন ক্লিয়ারের ব্যবস্থা রয়েছে সেটা অকার্যকর হয়ে পড়ে আছে অনেক দিন। এছাড়া যে টেলিফোন রয়েছে যোগাযোগের জন্য সেটাও নষ্ট। এর বাইরে ট্রেন যখন খুব কাছে চলে আসে তখন বাজে কলিং বেল। এভাবেই অরক্ষিতভাবে চলছে দেশের রেলগেট ব্যবস্থাপনা। ফলে প্রতি মুহূর্তেই সতর্ক থাকতে হয় গেটম্যানদের। ট্রেন দেখলেই তড়িঘড়ি করে ফেলেন ব্যারিকেড। এতে হরহামেশাই ঘটে দুর্ঘটনা। রেলওয়ে পুলিশের তথ্য বলছে গত 10 বছরে সারা দেশে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 3600 মানুষ। আমার লগে তো টেলিফোনও নাই, লকও নাই, চাবিও নাই, কিছুই নাই, সব কিছু নষ্ট। আর আমার দ্বারা তো কোনো ইনফরমেশন নাই যে গাড়ি আসতেছে। আমাদের এখানে কেটি ইন্টারলক গেট, আমাদের কেটির লাইনটা কেটি আছে কিন্তু লাইন নাই। রেলওয়ের তথ্য মতে দেশ জুড়ে প্রায় 3500 কিলোমিটার রেলপথে লেভেল ক্রসিং আছে 3200-এরও বেশি, যার মধ্যে 1000-এর বেশি গেটই অনুমোদিত। বি ক্লাস বলি আমরা, যেটা সি ক্লাস বলি, এরকম গেটের সংখ্যা বেশি এবং লোকজন আনঅথরাইজডভাবে ক্রস করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হচ্ছে। এর জন্য আমরা আসলে রিসেন্টলি বুয়েটের সাথে আলোচনা করছি। আমরা কিছু অটোমেটেড গেটগুলো করার চেষ্টা করতেছি, পরীক্ষামূলকভাবে করতেছি। লেভেল ক্রসিংয়ে সেন্সরযুক্ত অটোমেটেড সিগন্যাল ও ব্যারিকেড স্থাপনে পরীক্ষা নিরীক্ষার কাজ করছে বুয়েটের 10 সদস্যের একটি দল। তারা জানান আগামী 6 মাসের মধ্যে ঢাকার 15টি রেল গেটে বসানো হতে পারে পরীক্ষামূলকভাবে। আমাদের যে সোশ্যাল কনটেক্সট, আমাদের যে টেকনোলজিক্যাল রিয়েলিটি, এই দুটার সাথে সামঞ্জস্য রেখেই একটা হোমগ্রোন সলিউশন ডেভেলপ করা, যেটা আমাদের জন্য কস্ট এফেক্টিভ হবে। আমরা রিয়েল লাইফের ট্রাফিক যেটা আসা যাওয়া করছে সেটাকে হ্যাম্পার করবো না। তার পাশে একটা ফাঁকা জায়গায় আমরা একটা গেট এস্টাবলিশ করে ট্রেনের আসা যাওয়ায় এটার নামছে উঠছে ঠিক মতো কিনা এটাকে আমরা টেস্ট করবো। 3টা গেট, এটাও নেক্সট কাপল অফ মান্থসে। তবে রেলের দুর্বল কাঠামোর বাস্তবতায় লেভেল ক্রসিংয়ে নতুন প্রযুক্তির স্থাপন চ্যালেঞ্জিং বলে মনে করছে বিশেষজ্ঞ দলটি। আছে সরঞ্জামের নিরাপত্তার শঙ্কাও। আমরা একটু চেষ্টা করবো তুলনামূলক একটু আগে থেকে অ্যালার্মটা দেওয়া, যেন মানুষ যথেষ্ট রেসপন্স টাইমটা পায়। আমরা সাধারণত এমন একটা স্পিডে নামানোর চেষ্টা করব যে স্পিডটা আমাদের জন্য সুদিং হয়। আবার ট্রেনটা যখন ক্রস করে চলে গেল, এই গেটটাকে আবার অটোমেটিক্যালি আমরা তুলে দেবো। আমরা চেষ্টা করব না যে প্রথম থেকে মানুষকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য, কারণ মানুষের একটা ভূমিকা আমাদের কনটেক্সটে কিন্তু আছে। স্বয়ংক্রিয় ব্যারিকেডের পাইলট প্রকল্প সফল হলে ধাপে ধাপে দেশের সব লেভেল ক্রসিংয়ে স্থাপন করতে চায় বাংলাদেশ রেলওয়ে। আদ্দিন সজীব, চ্যানেল 24, ঢাকা।